Hello everyone, welcome to our channel Connecting Student. আমরা তোমাদের রিকোয়েস্টে আমরা একটা চ্যানেল খুলেছি, সেটার নাম হচ্ছে কানেক্টিং স্টুডেন্ট। তো আমরা আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস দিয়ে শুরু করব। তাহলে চলো শুরু। আচ্ছা, আজকে আমরা শুরু করব কি পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, নিউ চ্যাপ্টার আমাদের পরমাণুর নিউক্লিয়াস। দেখ, পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা করার আগে আমরা এর আগে যে চ্যাপ্টারটা করেছিলাম মনে হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী কতগুলো মৌল আছে? পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে রে? 118টা মৌল আছে। ঠিক আছে, এই 118টা মৌলের মধ্যে এমন কিছু কিছু মৌল আছে যাদের ধর্ম তেজস্ক্রিয়তা দেখায়। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তা একটা কথা আছে, তেজস্ক্রিয়তা জিনিসটা কি আমাদেরকে জানতে হবে আগে। তেজস্ক্রিয়তাটা কি? তেজস্ক্রিয়তাটা হচ্ছে এমন বললাম কিছু কিছু পদার্থ আছে, এই যে 118টা মৌল আছে, এই 118টা মৌলের মধ্যে ঠিক আছে এমন কিছু কিছু মৌল আছে যাদের থেকে কিছু রশ্মি নির্গত হয়। কিরকম? ধর একটা মৌল মনে কর আছে এখানে, ঠিক আছে, এইগুলো এই মৌলটা কি হয় অবিরাম গতিতে এই যে পরমাণুর নিউক্লিয়াস আছে, পরমাণুর যে নিউক্লিয়াসটা ভাঙতে থাকে। ঠিক আছে, নিউক্লিয়াসটা অবিরাম গতিতে ভাঙতে থাকে, দিয়ে ভাঙতে কি করে তিনটে রশ্মি নির্গত করে এর থেকে। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। তিনটে রশ্মি আমাদের নির্গত করে, এবং এই রশ্মিগুলো নির্গত হওয়ার ফলে এই রশ্মিগুলো কিন্তু ক্ষতিকারক রশ্মি। ঠিক আছে, সেটা আমরা পরে বলবো। তার আগে এই যে ভাঙছে পরমাণু নিউক্লিয়াসটা, ঠিক আছে, ভাঙতে এটা কি হয় একটা অন্য কোনো পদার্থে পরিণত হয়, মানে অন্য কোনো মৌলে পরিণত হয়। ঠিক আছে, একটা নতুন মৌলের উদ্ভাবন হয়। এই নতুন মৌল যখন উদ্ভাবন হচ্ছে তখন এই যে মৌলটা যা পারমাণবিক ভার ছিল, এই পারমাণবিক ভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এর যা ভর ছিল, এই মৌলটা যা ভর ছিল, এই মৌলটার ভর কিন্তু চেঞ্জ হয়ে যায়। বুঝলে? এবার এই যে একটা মৌল থেকে আরেকটা মৌল উৎপন্ন হলো ভাঙনের ফলে, সক্রিয়ভাবে ভাঙনের ফলে, স্বতঃস্ফূর্তভাবে ভাঙনের ফলে একটা মৌল থেকে আরেকটা মৌল উৎপন্ন হলো, এইটাকে বলছে তেজস্ক্রিয় ধর্ম। এই ধর্মটার নাম হচ্ছে কি তেজস্ক্রিয় ধর্ম। ঠিক আছে, আর এই যে পদার্থের মধ্যে এই ধর্ম লক্ষ্য করা যায় সেই পদার্থকে বলছে তেজস্ক্রিয় পদার্থ। কি বললাম? যে মানে যে পদার্থের মধ্যে এই ধর্মটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, আর গোটাটাকে বলছে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় ধর্ম। হলো? এবার ভাঙতে যখন পরমাণুটা একটা অন্য মৌলে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, অন্য মৌলে কি হচ্ছে পরমাণু ভরটা কমে যাচ্ছে। এবার এটা কত পর্যন্ত কমবে, ঠিক আছে, কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় হবে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, এবার ভাঙার ফলে যখন তেজস্ক্রিয় মৌল অন্য একটা মৌলে পরিণত হলো, তখন সেই মৌলটা কি অতেজস্ক্রিয় না তেজস্ক্রিয় থাকবে? এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে এবার জানবো। তো যখন একটা তেজস্ক্রিয় মৌল ভাঙে, ঠিক আছে, দিয়ে অন্য মৌল তৈরি হয়, তখন সেটা অবশ্যই অতেজস্ক্রিয় মৌলতেই পরিণত হয়। তাহলে তেজস্ক্রিয় মৌল কত দূর পর্যন্ত, কত পারমাণবিক ভর পর্যন্ত সেটা আমাদের জানতে হবে। যে সকল মৌল পরমাণুর ভর উচ্চ, ঠিক আছে, যেমন ধর কি বলবো ইউরেনিয়াম তো মৌল পড়েছিলাম আমরা,
এটা পর্যায় সারণীতে একটা ছিল ইউরেনিয়ামের মৌল। ইউরেনিয়ামের মৌল কাদের বলে? ইউরেনিয়ামে পরে যে পারমাণবিক ভরগুলো আছে, যে মৌলগুলো, সেইগুলো হচ্ছে ইউরেনিয়ামের মৌল। অর্থাৎ যাদের ভর কি হচ্ছে 200, যেমন ইউরেনিয়ামে কত ছিল? U235, 235 ছিল। ঠিক আছে? এর পরবর্তীকালে মানে এর পরের যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল সেগুলো হচ্ছে সব তেজস্ক্রিয় মৌল। তাহলে স্যার ভর যাতে উচ্চ তারাই কি তেজস্ক্রিয় মৌল? নিম্ন ভরের নেই তেজস্ক্রিয় মৌল? নিম্ন ভরের তেজস্ক্রিয় মৌল আছে। ঠিক আছে? আমরা এবার সেগুলো জানবো কিভাবে করবো আমরা। ঠিক আছে? তো 235, এবার এই যে 235 মনে করো একটা ইউরেনিয়াম মৌল এখানে নিয়েছিলাম। ইউরেনিয়াম মৌল থেকে এটা ইউরেনিয়াম মৌলের পরমাণু নিউক্লিয়াসটা ভাঙছে, ভাঙতে 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 এটা লাস্ট কত পর্যন্ত আসবে? ঠিক আছে? এটা লাস্ট আসবে 206 পর্যন্ত। ঠিক আছে? যে সকল মৌলের, ঠিক আছে, পারমাণবিক ভর গ্রেটার দেন 210, গ্রেটার দেন ইকুয়াল টু 210, অর্থাৎ যাদের পারমাণবিক ভর, যে সকল মৌলের পারমাণবিক ভর হচ্ছে 210 বা তার থেকে বেশি, তাদেরকে বলা হয় কি? তেজস্ক্রিয় মৌল। অর্থাৎ ইউ কত? 235, তাহলে এখানে 210 এর থেকে বেশি, তাহলে আমাদের ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে? এবার যত এরকম 210 এর মৌল আছে, 210 এর উপরে যে মৌলগুলো আছে সবগুলোই হচ্ছে কি? তেজস্ক্রিয় মৌল। অতেজস্ক্রিয় মৌল তাহলে 210 এর থেকে নিচে নামবে। ঠিক আছে? 210 এর থেকে নিচে নামবে। এবার পরমাণু নিউক্লিয়াসটা যখন ভাঙছে, ধর 200 কত ছিল? এটা 35 ইউরেনিয়াম মৌল। এটা ভাঙতে 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 কমে যাচ্ছে, আস্তে আস্তে কমতে 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 কততে পরিণত হবে? 206 এ পরিণত হবে। স্যার 206 কেন? কারণ হচ্ছে 210 এ কোনো মৌলের পারমাণবিক ভর নেই। এর কাছাকাছি মৌল যেটা, সেটা হচ্ছে 206। 206 হচ্ছে লেড, পিবি। ঠিক আছে? লেড বা পিবি, অর্থাৎ 206 যে মৌলটা সেটা হচ্ছে লেড। অর্থাৎ কোন মৌল যখন ভাঙতে থাকে এভাবে, তখন সব মৌলই, সব তেজস্ক্রিয় মৌলই কি হয়? কিসে পরিণত হয়? লেডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ যার পারমাণবিক ভর হচ্ছে 206। হলো? এখন এটা একটা সংজ্ঞাতে আছে, দেখবি বইয়ে, অন্যান্য বইয়ে অন্যরকম সংজ্ঞা আছে, সেটাও বলছিলেন। যাদের একটু মুছে দিই, যদি n/p অর্থাৎ নিউট্রন আর প্রোটনের রেশিও, মানে অনুপাত, নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 1 হয়, ঠিক আছে, বইয়ের ভাষা দেখবি 1.5 আছে, 1.5 এর থেকে বেশি হয়, তবে সেটা তেজস্ক্রিয় মৌল বলবো। কি বললাম? n/p, অর্থাৎ n মানে কি? নিউটন, p মানে কি? প্রোটন, অর্থাৎ নিউট্রন আর প্রোটনের রেশিও যদি 1.5 বা তার থেকে বেশি হয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। কিন্তু এটা আমার মনে হয় বইয়ে যেটা লেখা আছে সেটাতে একটু ঠিক করা উচিত ছিল, কারণ 1.5 এর নিচেও দেখা গেছে তেজস্ক্রিয় মৌল আছে। আমি দেখাচ্ছি সেটা, ঠিক আছে? হয়তো তো বেসিক জিনিসটা দিয়েছে এই ক্লাসে, সেই জন্য অতটা ডিটেলসে যাইনি, কিন্তু হাই ক্লাসে হয়তো আরো ডিটেলস আছে, 11-12 এ গিয়ে পড়লে হয়তো আরো ডিটেলস পাবো আমরা। ঠিক আছে? তো কিভাবে n/p এর রেশিওটা 1.5 এর থেকে নিচে হয় সেটা আমি দেখাচ্ছি। মনে কর কার্বন, কার্বন সি এর কত থাকে? 6, নিচে উপরে 12। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটা কি আর এটাই বা কি? কোনটা ভর সংখ্যা? এটাকে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে? এটাকে কি বলা হয়? পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ভর বা পরমাণুর সংখ্যা। পারমাণবিক
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বলে বা প্রোটন সংখ্যাও বলে, ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যাও বলবে। প্রোটন সংখ্যা, তাহলে এটা যদি প্রোটন সংখ্যা হয় তাহলে p কত 6, p কত 6। এবার এটা ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে? নিউট্রন আর প্রোটন যোগ করা থাকে ভর সংখ্যা মানে নিউট্রন যোগ প্রোটন। এবার বল প্রোটন যদি 6 হয়, ঠিক আছে, প্রোটন যদি 6 হয় তাহলে নিউট্রন কত হবে? 6। তো 12 - 6 তাহলে 6, ঠিক আছে। তাহলে প্রোটন 6 পেলাম, আবার নিউট্রন কত পেলাম? 6 পেলাম। এদের রেশিও যদি করতে যাই n/p, তাহলে কি হচ্ছে? n কত 6, p কত 6, তাহলে কত হয়ে গেল? 1, ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে। এবার দেখ এটা কখন 1 হয়? 1 থেকে মাথায় রাখবি 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর, 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে, 1 এ কি হাইড্রোজেন, 2 এ কি ছিল, 3 এ কি ছিল, আমরা সে পর্যায় সারণীতে পড়েছি এগুলো, ঠিক আছে। তো 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো ছিল তাদের অনুপাত দেখবি সব 1 বেরোবে, ঠিক আছে। তাহলে এগুলো তেজস্ক্রিয় মৌল নয়। কিন্তু 20 পারমাণবিক ভর পর থেকে কিছু চেঞ্জ আসে। এবার আমরা দেখবো, দেখ একটা মৌল যেমন কার্বনেরই আর একটা আইসোটোপ আছে, কার্বন C6 আর উপরে 14 আছে, ঠিক আছে। কার্বনের আর একটা আইসোটোপ হচ্ছে 6 উপরে 14, অর্থাৎ এটা কি প্রোটন সংখ্যা সমান 6 আর নিউট্রন সংখ্যা কত হবে? 14 - 6, তাহলে 8, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় যদি n/p করি, তাহলে n কত হচ্ছে 8, p কত হচ্ছে 6, তাহলে ভাগ করলে কত হচ্ছে? এটা কাটাকাটি করলে 4, এটা হচ্ছে 3, তা 3 কে 4 দিয়ে ভাগ করি, 3 1 কে 3, 1.10, 3 3 কে 9, 1 মানে 1.33, তাহলে 1 এর থেকে বেশি, অনেকটাই বেশি, 0.33 মানে অনেকটাই বেশি, ঠিক আছে। তখন এটা কিন্তু তেজস্ক্রিয় মৌল। দেখ এই মানটা কিন্তু 1.5 এর থেকেও কম, কিন্তু আমাদের বইয়ে কি বলা হয়েছিল? 1.5 বা তার বেশি যদি রেশিও হয় তবে সেটা তেজস্ক্রিয় পদার্থ, কিন্তু 1.5 এর থেকেও কমেও পেলাম আমরা তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। আরো एग्जांपल দিচ্ছি, মনে কর আবার এইটা আরেকটা দেখ, সোডিয়ামের কত থাকে? এটা তেজস্ক্রিয় পদার্থ হবে না, দেখ 11 আর 23, ঠিক আছে, 11 আর 23, তাহলে এখানে প্রোটন সংখ্যা কত? 11 আর নিউট্রন সংখ্যা 23 - 11, তার মানে হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। তাহলে n/p যদি করি আমরা, যদি n/p বের করি আমরা, n/p, n সমান কত? 12 আর p কত হচ্ছে 11, ভাগ করলে দেখ কত আসছে? 1.0091199, তাহলে 1.09, ঠিক আছে। 1.09 মানে 1 এর খুব কাছাকাছি আছে, সেই জন্য এটা তেজস্ক্রিয় পদার্থ নয়। কিন্তু 1.33 একের অনেকটাই বেশিতে আছে, একের থেকে অনেক বেশিতে, তাই এটা কি হচ্ছে? আমাদের তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। এবার আমরা শিখব কিভাবে এই যে তেজস্ক্রিয় মৌলগুলো ভেঙে যায়। আমি যে বললাম পরমাণুর নিউক্লিয়াসটা অবিরাম গতিতে ভাঙে, ঠিক আছে, নিজে থেকে ভাঙে, স্বতঃস্ফূর্তভাবে ভাঙে। কিভাবে ভাঙে, কেন ভাঙে? কোনো একটা মৌল, ঠিক আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, তা আমরা নিশ্চয় দেখতে পাই না, পরমাণু তো ক্ষুদ্র, তার মধ্যে আবার কি নিউক্লিয়াস, তাহলে অনেকটাই ছোট। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন, আর এখানে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে।
এই প্রোটন আর নিউট্রনের সংখ্যা মোটামুটি একই থাকে। ঠিক আছে, কার্বনের যেটা দেখালাম আমরা, 6টা কার্বন, এই 6টা নিউট্রন, আর প্রোটনেও 6টা থাকে, অর্থাৎ কার্বন 6টা, নিউট্রন 6টা। এবার এখানে কি হয়, যখন কোনো একটা এই নিউট্রন প্রোটনের মধ্যে কোনো একটা যদি বেড়ে যায়, একটু বেড়ে যায় বা কমে যায়, ঠিক আছে, কোনো একটা যদি বেড়ে যায়, অর্থাৎ নিউট্রন সংখ্যা দেখা গেল বেড়ে গেছে, প্রোটন সংখ্যা কমে গেছে, আবার যদি প্রোটন সংখ্যা বেড়ে যায় বা নিউট্রন সংখ্যা কমে যায়, সেক্ষেত্রে প্রবলেমটা দেখা দেয়। কেন দেখা দিবে? এখানে কি থাকে, প্রোটন থাকে, ঠিক আছে। এবার দেখ, প্রোটন আর প্রোটন কি করে, এদের মধ্যে বিকর্ষণ হয়। বিকর্ষণ হয় তো, দুটো চার্জ কি, বিকর্ষণ। দুটো চার্জটা কি, ধনাত্মক। চার্জ ধনাত্মক, পজিটিভ। পজিটিভ। এবার যখন অনেকগুলো পজিটিভ থাকে তখন কি হয়, ওদের মধ্যে বিকর্ষণ হয়, ঠিক আছে, বিকর্ষণ হলো। এবার যখন বেশি প্রোটন হয়ে যায় তখন বিকর্ষণটা বেশি হয়, তখন কি হয়, এইগুলো ভেঙে যেতে থাকে আস্তে আস্তে। ভেঙে গিয়ে কি বললাম, 3টে করে রশ্মি এখান থেকে নির্গত করে, একটা কি আলফা, আর একটা বিটা, আর একটা গামা। গামা। 3টে রশ্মি এখান থেকে নির্গত করে, আলফা, বিটা এবং গামা। বুঝছে? এই রশ্মিগুলো আমাদের বলেছিলাম ক্ষতিকারক, এই রশ্মিগুলো সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। তেজস্ক্রিয় ব্যাপারটা, এই তেজস্ক্রিয় ব্যাপারটা প্রথম কে আবিষ্কার করেছিল বা কে উপলব্ধি করেছিল তেজস্ক্রিয় ব্যাপারটা? তেজস্ক্রিয় ব্যাপারটা প্রথম যিনি উপলব্ধি করেছিলেন তার নাম হচ্ছে হেনরি বেকারেল। হেনরি বেকারেল। কত খ্রিস্টাব্দে? 1896 খ্রিস্টাব্দে। 1896 খ্রিস্টাব্দে প্রথম হেনরি বেকারেল হচ্ছে আমাদের কি করেছিল, এই তেজস্ক্রিয় ব্যাপারটা পর্যালোচনা করেছিল, পর্যবেক্ষণ করেছিল, ঠিক আছে। এই জন্য এর নাম অনুসারে কি হয়, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। কি বললাম, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি, বেকারেল। এই ভদ্রলোকের নাম অনুসারে এই নাম হয় বেকারেল, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীকালে এই তেজস্ক্রিয়তা নিয়ে, ঠিক আছে, আরো যারা গবেষণা করেছিল সেটা হচ্ছে আমাদের মাদাম কুরি আর পিওরি কুরি, ম্যারি কিউরি। ঠিক আছে। মাদাম কুরি আর পিওরি কুরি এরা আবিষ্কার করেছিল, মানে এরা আরো গবেষণা করেছিল, কি সম্পর্কে গবেষণা করেছিল, এই তেজস্ক্রিয়তা সম্পর্কে। তাই জন্য কি বলা হয়, এ 20, এটা হচ্ছে একটা একক, এটা হচ্ছে সিজিএস এর একক হচ্ছে 20, ঠিক আছে। সিজিএস একক হচ্ছে 20, মানে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল আর সিজিএস একক হচ্ছে 20, হলো। এই এদের নাম অনুসারে কিন্তু নামটা দেওয়া হয়েছিল। এখন আমরা আরো দুটো জিনিস পড়বো, দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করবো এখানে। সেটা হচ্ছে জনক আর দুহিতা, দুটো জিনিস কি, জনক আর দুহিতা। যখন কোনো একটা মৌল, ঠিক আছে, যখন একটা কোনো মৌল, তেজস্ক্রিয় মৌল যখন অবিরাম গতিতে স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ভাঙছে, তাহলে সেটাকে যখন ভাঙছে যে 3টে কণায় পরিণত হচ্ছে, ঠিক আছে, এটাকে বলছে জনক। তেজস্ক্রিয় মৌল যদি অবিরাম গতিতে ভেঙে যায় তাহলে তাকে বলবে হচ্ছে জনক। আর দুইটা কি, এই ভাঙার ফলে যখন অন্য একটা মৌল উৎপন্ন হবে, এই যে ভাঙছে, ভাঙার ফলে যখন বললাম আমরা একটা অন্য মৌল উৎপন্ন হচ্ছে, তখন সেটাকে বলবে কি, আমাদের দুহিতা।
খুব ভালো জিনিস। ঠিক আছে, তাহলে দুহিতা আর জনক এটাও পড়ে রাখতে হবে, অনেক সময় শর্ট কোশ্চেনে দেয়। ঠিক আছে, তা আজকের মতো এটুকুই থাকলো, পরের দিন আমরা নেক্সট স্টার্ট করবো।